এই যে ছবিটা ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন থাকবে, এটা আপনাকে খুব সুন্দরভাবে বুঝতে হবে। এবং আমি এটা নিয়ে 2 মিনিট কথা বলবো, আর আপনাকে আমি 30 সেকেন্ড জিজ্ঞেস করবো, দ্যাটস ইট, মাথায় ঢুকে যাবে। যারা একটু পড়বেন এটা একবার খাতায় এঁকে ফেলবেন, তাহলে আর একটু ভালো মনে থাকবে। তাহলে এটার ভূমিকা কথাবার্তা একটু বলি। এটা হলো রিভার্সিবল সেল ইনজুরির যে একটা ফ্লোচার্ট বলতে পারেন, একটা ফিগার বলতে পারেন। এবং এইটা যতগুলো ঘটনা এখানে আছে, কোশ্চেনটা এরকম থাকে, রিগার্ডিং রিভার্সিবল সেল ইনজুরি। তো এখান থেকে যেই ঘটনায় থাকুক না কেন, দ্যাট ইজ ট্রু। ফিচার কী কী? ফিচার অফ সেল ইনজুরি, রিভার্সিবল সেল ইনজুরি সেভাবে। তো শুরুতে তাহলে বলছি যে একটা সেল ইনজুরি হওয়ার জন্য সেলে যখন সে মেনটেন করতে পারছে না, অ্যাডাপ্টেশন মেনটেন করতে পারছে না, তাহলে সেলের সবচেয়ে ইম্পর্টেন্ট যে অর্গানেলি আছে সেখানে গিয়ে সে আঘাত করবে। এবং সেলের সবচেয়ে ইম্পর্টেন্ট নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া বেশ কিছু আছে, কিন্তু মাইটোকন্ড্রিয়াতে গিয়ে আগে আঘাতপ্রাপ্ত হয়, মাইটোকন্ড্রিয়া সে নিজে আঘাতগ্রস্ত হয়। তাহলে কি হবে? আপনি চিন্তা করেন, আমরা ছোটোবেলা পড়ে আসছি যে মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি? মাইটোকন্ড্রিয়াকে, এই মাইটোকন্ড্রিয়া যে আছে একে আমরা বলি পাওয়ার হাউস। কেন পাওয়ার হাউস বলি? কারণ হলো এ অনেক বেশি এটিপি তৈরি করে, তাই না? মাইটোকন্ড্রিয়াকে আমরা বুঝতে পারি যে অনেক বেশি এটিপি তৈরি করে। এখন চিন্তা করেন যে সেলের ইনজুরি হইল, মাইটোকন্ড্রিয়া আঘাতপ্রাপ্ত হইল, তাহলে সে কি আগের মতো এটিপি তৈরি করতে পারবে না? তার মানে সে এটিপি উৎপাদনটা কমে যাবে। এই যে এটিপি উৎপাদন কমে যাওয়া, এটাকে আমরা কি বলছিলাম বইয়ের ভাষায় বলেন তো? রিভার্সিবল সেল ইনজুরি হলমার্কে সেটা আছে, একটু মনে করার চেষ্টা করেন। কি বলেছিলাম? সেটা বলেছিলাম ডিক্রিজড অক্সিডেটিভ ফসফোরাইলেশন, মনে আছে না? আচ্ছা, আমরা তাহলে এবার এই ছবিটাতে একটু আসি, একটু খেয়াল করে দেখেন। ইস্কেমিয়া হইল, মাইটোকন্ড্রিয়া ইনজুরি হইল। এখন ইস্কেমিয়ার সাথে মাইটোকন্ড্রিয়া ইনজুরি কীভাবে, যেভাবে মিলেন না কেন, সহজভাবে যদি আমি আপনাকে বলি যে সেলের তো খাবারের প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয় না? হ্যাঁ, তাহলে এই খাবারটা কিভাবে আসে? ব্লাডের মাধ্যমে আসে। তাহলে এই ব্লাড দেওয়ার কথা সেলের মধ্যে, তারপরে তো মাইটোকন্ড্রিয়া খাবার টাবার পাবে, কিন্তু ব্লাড ঠিক মতো আসতে পারছে না। তার মানে ইস্কেমিয়া তৈরি হয়েছে যে কারণে, সহজ বাংলা একদম। তাহলে এই মাইটোকন্ড্রিয়া ইনজুরি হলো। মাইটোকন্ড্রিয়া ইনজুরি হলে বলেছিলাম যে সে ঠিক মতো এটিপি তৈরি করতে পারবে না, তাহলে পারে নাই, তাহলে ডিক্রিজড এটিপি, এটাকে আমরা বলছি ডিক্রিজড অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আচ্ছা, এটিপি যদি কমে যায়, সে ঠিক মতো যদি তৈরি না করতে পারে, তাহলে কোথায় কোথায় সমস্যা হবে? এবার আমরা সেটা একটু দেখি। প্রথমে সোডিয়াম পটাশিয়াম পাম্প ঠিক মতো মেনটেইন হবে না। সোডিয়াম পটাশিয়াম পাম্প ঠিক মতো মেনটেন, তার মানে সেলুলার সোয়েলিং ঠিক মতো করতে পারছে না, সেলুলার সোয়েলিং হচ্ছে ঠিক মতো করতে পারছে না, মেনটেন করতে পারছে না। তাহলে কি হবে? এই হলো সোডিয়াম পটাশিয়াম পাম্প ডিক্রিজ, মানে মেনটেন হচ্ছে না। তাহলে সেলের ভেতরে কারা ঢুকবে এবং বাইরে কে বের হবে? তাহলে আমরা একটা মনে রাখি যে বাইরে বের হবে পটাশিয়াম। দেখেন একটু খেয়াল করে, এখানে ইনক্রিজ ইফ্লাক্স, একটা হলো, একটু যদি দেখি, একটা হলো ইনফ্লাক্স, ভুল করা যাবে না কিন্তু পরীক্ষার সময় এগুলো খেয়াল করা হয় না। আরেকটা হলো ইফ্লাক্স। ইনফ্লাক্স মানে হলো ভিতরে যাচ্ছে, ভিতরে সেলের ভিতরে, আর ইফ্লাক্স মানে হলো সেলের বাইরে যাচ্ছে। তাহলে একটু খেয়াল করে দেখেন যে ইফ্লাক্স কে হচ্ছে? ইফ্লাক্স হচ্ছে পটাশিয়াম, আর ইনফ্লাক্স কে হচ্ছে? ভিতরে কে কে যাচ্ছে? খুব গুরুত্বপূর্ণ, পানি, খুব গুরুত্বপূর্ণ, পানি, সোডিয়াম এবং ক্যালসিয়াম। তাহলে আমরা দেখছি ইফ্লাক্স হচ্ছে কে? পটাশিয়াম। ইনফ্লাক্সকে খুব গুরুত্বপূর্ণ বলেছি, পানি, পানি, তারপরে হলো সোডিয়াম, আর একটা হলো ক্যালসিয়াম। এরা যাচ্ছে হলো ভেতরে। এখন আপনি চিন্তা করেন যে সেলের মধ্যে পানি ঢুকছে, তাহলে কি হবে? বুঝতেই পারছেন, সেল ফুলে যাবে, সেলুলার সোয়েলিং হবে। এই হলো সেলুলার সোয়েলিং। আচ্ছা, সেলের ভেতরে যদি পানি ঢুকে, তাহলে ভেতরে যে অর্গানেলিগুলো আছে সেগুলো সোয়েলিং হবে না? তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আপনাকে আগে আমি বলেছি, এখানে যে ছবিটা আসছি, এখানে যে অর্গানেলিগুলো আছে এগুলো আপনাকে মনে রাখতে হবে। কে কে আছে? নিউক্লিয়াস আছে, কে কে আছে? মাইটোকন্ড্রিয়া আছে, কে কে আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।